স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ছুটি কেমন কাটলো সবার? কারো কি মনে আছে আমরা লাস্ট কোন পর্যন্ত ছিলাম? বেশ অনেকদিন পর ক্লাস হচ্ছে। স্যার পলিস্টারের হিস্ট্রি পর্যন্ত পড়ানো হয়েছিল। পলিস্টারের হিস্ট্রি, আচ্ছা তুমি তো আগাই নেই বেশি। ওকে, কই তোমাদের কি ক্লাস ছিল আমার আগে? হ্যালো, না স্যার, কোনো ক্লাস ছিল না। তাহলে মনে হয় শীতের দিন আসছে তো ঘুম থেকে উঠতে লেট হচ্ছে। আচ্ছা, আপনি কি অসুস্থ হচ্ছেন? অসুস্থ ঠিক নাই, সিজন চেঞ্জ হচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। আমাদের সবার একই অবস্থা, আমাদের ঠান্ডা। এই সময়টা একটু সাবধানে থাকতে হবে যেহেতু করোনার সময় প্লাস ঠান্ডা। সিজন চেঞ্জ হলে এমনিতেই একটু প্রবলেম হয় সবারই। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে শুরু করি। আসুক। আচ্ছা, তো আমরা হালকা একটু রিক্যাপ করে নিই যাতে বেশি দূর আগাইও নাই, সো একটু মনে আসে যেহেতু। তো আমরা পড়তেছিলাম আসলে পলিস্টার। পলিস্টার তোমরা জানো যে ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডফুল ফাইবার এখনকার সময়ের জন্য। অন্যান্য ফাইবারের থেকেও বেশি ডিমান্ড হচ্ছে পলিস্টারের, ইভেন ন্যাচারাল ফাইবার গুলোর থেকেও। তো এই পলিস্টার ফাইবারটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ মোটামুটি টেক্সটাইল জগতে অনেক জায়গাতেই পলিস্টার ফাইবারটা ইউজ হয় এবং অনেক এক্সটেন্সিভলি ইউজ হয়। একা একা সিঙ্গেল পলিস্টার ফাইবার থেকে পিওর পলিস্টার ইয়ার্ন ছাড়াও তোমার অনেক ফাইবারের সাথে ব্লেন্ড হিসেবে এটাকে ইউজ করা যায়। সো এই ফাইবারটা অনেক ইম্পর্টেন্ট সেদিক থেকে। তো পলিস্টার আমরা নর্মালি একটা পলিমার যেখানে তোমার এস্টার গ্রুপটা থাকে, এটা আমরা সবাই জানি। এস্টার গ্রুপ থাকলেই তাকে আমরা পলিস্টার বলতে পারবো। আর লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে এস্টার গ্রুপটা আসলে কিভাবে ফর্ম করা যায়। সি ডাবল ও যে বন্ডটা আছে বা ফাংশনাল গ্রুপটা আছে, এটাই হচ্ছে এস্টার গ্রুপ, যেটা নরমালি একটা অ্যাসিড এবং একটা অ্যালকোহল এই দুইটার কম্বিনেশনে বানানো হয় পলিকন্ডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে। এখান থেকে একটা H2O বের হয়ে যায়, থাকে হচ্ছে সি ডাবল ও। তো এই যে এস্টারিফিকেশন পলিমারে মানে টেকনিকটা, এটা মূলত একটা লিঙ্কিং এজেন্ট বা লিঙ্কার হিসেবে কাজ করে। অর্থাৎ এই যে একটা মনোমার আর এই একটা মনোমার দুইটাকে লিঙ্ক করে মাঝখানে বা জোড়া লাগায় হচ্ছে এই এস্টার বন্ডটা। সো এরকম অনেকগুলো এস্টার বন্ড যখন একের পর এক লাগতে লাগতে একটা বড় চেইন তৈরি হয় পলিমারের, সেটাকেই আমরা বলি হচ্ছে পলিএস্টার।
আর এই সিঙ্গেল পার্টিকেল গুলাকে আমরা বলি হচ্ছে এক একটা মনোমার, অনেকগুলো মনোমার একত্রে একটা পলিমার তৈরি করে। আর একটা সিম্পল একটা সংজ্ঞা আছে যেটা তোমার ফেডারেল ট্রেড কমিশন অফ ইউএসএ সার্টিফাই করেছে, কোন পলিমারের মধ্যে যদি অ্যাটলিস্ট 85% এরকম এস্টার বন্ড থাকে তাহলে তাদেরকে আমরা পলিয়েস্টার ফাইবার হিসেবে ইউজ করতে পারবো, বা পলিয়েস্টার ফাইবার তাদেরকে আমরা বলতে পারবো আর কি। আর যদি এর থেকে কম থাকে তাহলে বলা যাবে না। এর কারণটা হচ্ছে পলিয়েস্টার ফাইবার এই এস্টার গ্রুপ থাকার কারণে তার মধ্যে কিছু প্রপার্টির জেনারেট হয় যেটা টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য সুইটেবল। সো এইটার পরিমাণ যদি 85% এর কম থাকে তাহলে দেখা যায় যে ওই প্রপার্টিগুলো ভালো মতো কাজ করে না, বা ফাইবারের যে বিহেভিয়ার আছে এটা ভালো মতো প্রকাশ পায় না। ধরো তুমি একটা ফাইবার বানাইলা এই পলিয়েস্টার দিয়ে যেখানে 50% এস্টার আছে, তো দেখা যাবে এইটার থেকে যখন তুমি ফাইবার বানানোর পর এটা স্টিফ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এটাকে আর তুমি এরকম ফ্লেক্সিবল নাড়াচাড়া করাইতে পারতেছো না। সো সেই ক্ষেত্রে এটা টেক্সটাইল ফাইবার কিন্তু তুমি মানে বলতে পারবা না, ফ্লেক্সিবিলিটি নাই। সো এরকম, বা তোমার ডাই অ্যাবজর্বেন্সি কমে যাবে এরকম আর কি। সো টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য যে ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো লাগে সেটা আমরা পাই হচ্ছে যখন 85% অ্যাট লিস্ট এই এস্টার গ্রুপটা থাকবে। দ্যাটস ওয়াই তারা এটাকে এভাবে সংজ্ঞায়িত করছে। আর হিস্ট্রি মোটামুটি আমরা বলছিলাম যে 1926 সালে এটার সূচনা, বাট আবিষ্কার হয় ফাইবার হিসেবে একদম পুরোপুরি ফাইবার ফর্মে নিয়ে আসা হয় হচ্ছে 1940s এর দিকে, 1940 বা এর আশেপাশে। এবং এইটা দুইটা দেশ বা দুইটা কোম্পানি দুইভাবে তৈরি করে, একটা হচ্ছে টেরিলিন যেটা আইসিআই তৈরি করে, আর একটা হচ্ছে ড্যাক্রন যেটা হচ্ছে ডুপন্ট তৈরি করে। তো টেরিলিন আর ড্যাক্রনের মধ্যে তোমার ফাইনাল প্রোডাক্টে তেমন কোনো পার্থক্য নাই, বাট বানানোর সিস্টেমটা একটু ডিফারেন্ট দুইটার। বানানোর সিস্টেমটা ড্যাক্রনটা একভাবে বানানো হয়েছে, টেরিলিনটা একভাবে বানানো হয়েছে, বাট ফাইনাল প্রোডাক্ট দুইটা সেম মোটামুটি। তো এটা আমরা ডিটেলসে দেখবো একটু পরে, চিন্তার কিছু নাই। আর মোটামুটি সমসাময়িক সময়েই এই দুইজনই আমাদের এই পলিয়েস্টার ফাইবারটা তৈরি করে, এবং তারা কমার্শিয়াল প্রোডাকশনেও যায় সমান সাময়িক সময়ে। যেমন ডুপন্ট 1953 সালে শুরু করে আর আইসিআই 1954 সালে শুরু করে, বা ইউরোপিয়ান পলিয়েস্টার প্ল্যান্ট যেগুলো সেগুলো হচ্ছে 1954 সালে শুরু হয়। সো 1950s এর আশেপাশে আমাদের মোটামুটি পলিয়েস্টার ফাইবারের মাস প্রোডাকশন শুরু হয়ে যায়, এবং তারপর থেকে এটার ডিমান্ড এত বেশি যে বর্তমান বিশ্বের টোটাল ফাইবারের অলমোস্ট 60% আমাদের পলিয়েস্টারেরই ডিমান্ড, আর বাকি 40% হচ্ছে বাকি সব ফাইবার মিলে। সো এই ফাইবারটার ইম্পর্টেন্স আমরা বুঝতে পারতেছি। আর পলিয়েস্টার শুধু ফাইবার না, আর অন্যান্য অনেক ইউজ আছে পলিয়েস্টারের। পলিয়েস্টার মোটামুটি প্লাস্টিক ম্যাটেরিয়াল বলা যায় একটা। সো প্লাস্টিক হওয়ার কারণে অনেক ইউজ আছে, যেমন হোমমেড বা বাসায় যেসব জিনিসপত্র আমরা ইউজ করি এগুলার অনেকগুলোও পলিয়েস্টার থেকে তৈরি। তারপরে যে বোতলে আমরা পানি খাই এটাও অনেক সময় পলিয়েস্টার থেকে তৈরি করা হয়। তো এই জন্য পলিয়েস্টারের ইউজের আসলে শেষ নাই। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা পলিমার আমাদের জন্য। তো এখন যদি আমরা আস্তে আস্তে পলিয়েস্টারের প্রোডাকশন টেকনিক গুলোর দিকে যাই, তার আগে আমরা কিছু কমার্শিয়াল নেম জেনে নিই যে পলিয়েস্টারের কোন দেশে আসলে কোন ধরনের নামে এটাকে ডাকা হয়, বা বিভিন্ন কোম্পানির উপরে ডিপেন্ড করে তাদের ট্রেড নেম বা কমার্শিয়াল নেমে ডিফারেন্স আছে। যেমন ইউকে তে ডাকা হয় টেরিলিন, যেটা আমরা অলরেডি দেখছি আইসিআই এর। ড্যাক্রন ডাকা হয় ইউএসএ তে, এছাড়া জাপান, ইতালি, রাশিয়া, হল্যান্ড, ফ্রান্স, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, কমার্শিয়াল নেম বা ট্রেড নেম। তো দুই ধরনের নাম থাকে আসলে এই ধরনের জিনিসগুলোর, একটা হচ্ছে কেমিক্যাল নেম আর একটা হচ্ছে এরকম কমার্শিয়াল নেম। সো কেমিক্যাল নেম হচ্ছে যারা ম্যানুফ্যাকচারার বা
যারা টেস্ট গুলো করে তারা হচ্ছে কেমিক্যাল নেম গুলো ইউজ করে, বা বিভিন্ন সায়েন্টিস্টরা যখন এটা নিয়ে কাজ করে তখন কেমিক্যাল নেম গুলো লাগে। আর যারা শুধুমাত্র বিজনেস পারপাসে ইউজ করে, যেমন এটা কিনে সে এটা দিয়ে কিছু একটা বানাবে, বানিয়ে বিক্রি করবে, এরকম বিজনেস পারপাসে যখন ইউজ করে তখন কমার্শিয়াল নেমটা ইউজ হয় বেশি বেশি। আচ্ছা, তো এখন যদি আমরা একটু ক্লাসিফিকেশন দেখি পলিস্টারের, নরমালি ব্রড সেন্সে পলিস্টারকে অনেক ভাবে ক্লাসিফাই করা যায়। ক্লাসিফিকেশনটা ডিপেন্ড করে আসলে কি দিয়ে আমরা পলিস্টারটা বানাচ্ছি, পলিস্টারের ইনগ্রেডিয়েন্টটা কি বা মনোমার গুলো কি, তার উপরে ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা যায় অনেক রকমের। যেমন আমরা ফার্স্ট স্লাইডে যে একটা ইয়া দেখাইছি, এখানে দেখো, এখানে আমি এক্স রাখছি আর ওয়াই রাখছি। এর মানে হচ্ছে এক্স এবং ওয়াই এর জায়গায় কিন্তু বিভিন্ন কিছু হইতে পারে। এখানে বেনজিন হইতে পারে, ইথেন হইতে পারে, মিথেন হইতে পারে, প্রোপেন হইতে পারে, বিউটেন হইতে পারে, নানা কিছু হইতে পারে। ওয়াই এর জায়গায়ও সিমিলার অনেক কিছুই হইতে পারে। সো ইনগ্রেডিয়েন্ট বা মনোমারের শেষ নাই আসলে, অনেকগুলো মনোমার দিয়ে অনেক রকমের পলিস্টার তৈরি করা যায়। তো এখন ঘটনা হচ্ছে আমরা কি সব পলিস্টারকে টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করতে পারবো কিনা, এটা একটা কোশ্চেন। আর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমরা সবগুলোকে আসলে টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করতে পারবো না, কারণ তোমরা জানো যে একটা পলিমারের মনোমার চেঞ্জ হলে সাথে সাথে তার প্রপার্টিরও কিছু চেঞ্জ আসে, প্রপার্টি আর সেম থাকে না। সো এখানে আমরা মূলত দুইটা পলিমার নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে পিইটি, একটা হচ্ছে পিসিডিটি, পলিইথিলিন টেরেপথ্যালেট আর পলিসাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট। এই দুইটা জিনিস নিয়ে মূলত আলোচনা করব। এর কারণ হচ্ছে এই দুইটা পলিমারই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পলিস্টার ফাইবার হিসেবে ইউজ করে থাকি। আর বাকি যে সবগুলো আছে এই সবগুলোকে আমরা আদার্স একটা টাইপে ফেলে রাখছি, কারণ এগুলো আসলে টেক্সটাইল ফাইবার হওয়ার জন্য সুইটেবল না। টেক্সটাইল ফাইবারের যে প্রপার্টি গুলো লাগে সেই প্রপার্টি গুলো তারা শো করে না। তো আমরা একটু দেখি আসলে এই পিইটি এবং পিসিডিটি বাদে বাকি কি কি আছে। এখানে একটা বড় ক্লাসিফিকেশনের চার্ট দেওয়া আছে যেটা উইকিপিডিয়া থেকে নেওয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সবই হচ্ছে পলিস্টার, এখানে যা কিছু আছে, এবং তার যে ইনগ্রেডিয়েন্ট গুলো সেগুলো ডান পাশে লেখা আছে। যেমন পলিগ্লাইকোলাইডের কথা যদি আমি বলি, এখানে গ্লাইকলিক অ্যাসিড নামে একটা ইনগ্রেডিয়েন্ট আছে যেটা হচ্ছে পরস্পরের সাথে লেগে লেগে এরকম বড় একটা চেইন তৈরি করে, যেটাকেও আমরা একটা পলিস্টার বলতে পারি, কারণ তার মধ্যেও তোমার সি ডাবলও এই জিনিসটা রয়ে গেছে, এস্টার বন্ডটা রয়ে গেছে। তাইলে এটাকেও পলিস্টার বলা যাবে, বাট এটাকে আমরা পলিস্টার ফাইবার হিসেবে ইউজ করতে পারবো না। এর কারণ হচ্ছে ফাইবারের প্রপার্টি গুলো ঠিক মতো আসবে না। সেরকম পলিল্যাকটিক অ্যাসিড বা পলিক্যাপ্রোল্যাকটন এরকম অনেক ধরনের পলিস্টারই আছে যেগুলাকে আমরা পলিস্টার ফাইবার হিসেবে মূলত ইউজ করতে পারি না। সো আরেকটা জিনিস হচ্ছে এখানে দুই ধরনের টাইপ আছে, হোমোপলিমার আর কোপলিমার। হোমোপলিমার মানে হচ্ছে যখন একটা পলিমার চেইনের মধ্যে একটা মনোমার ইউনিটই বারবার রিপিট হবে। লাইক এখানে গ্লাইকলিক অ্যাসিডই, যেমন এখানে গ্লাইকলিক অ্যাসিড, তার সাথে আরেকটা গ্লাইকলিক অ্যাসিড, আরেকটা গ্লাইকলিক অ্যাসিড, এরকম লেগে লেগে যখন বড় একটা চেইন তৈরি হবে তখন সেটা হবে হোমোপলিমার। আর কোপলিমার যখন হবে তখন হচ্ছে দুই ধরনের বা তার অধিক মনোমার আসবে। যেমন আমরা যখন এই যে পিইটিটা বানাবো, এই যে এখানে পিইটি লেখা আছে, এটা একটা কোপলিমার। এটা যখন বানাবো তখন দেখতে পারবো যে একটা মনোমারের নাম হচ্ছে টেরিপথ্যালিক অ্যাসিড আর একটা হচ্ছে ইথিলিন গ্লাইকল, অর্থাৎ এখানে দুই ধরনের মনোমার আসছে। একটাকে যদি আমি এ বলি, একটাকে যদি আমি বি বলি, তাহলে এরকম এ বি এরকম জোড়া লেগে লেগে একটা পলিস্টারের ইউনিট গঠন করে। সো দ্যাটস ওয়াই তারা হচ্ছে কোপলিমার। তো এরকম আরো অনেক উদাহরণ আছে যেটা একটু নিজেরা দেখে নিও। আর এখানে আমরা মূলত ডিটেইলসে যাব হচ্ছে এই পিইটি এবং পিসিডিটি এই দুইটা নিয়ে। তার মধ্যেও পিইটিটা হচ্ছে মোস্ট, মানে সবচাইতে বেশি ইউজ করা পলিস্টারের পলিমার পিইটি টেক্সটাইলের ক্ষেত্রে। আর পিসিডিটিটাও ইউজ হয়, বাট এটার তুলনায় একটু কম, পিইটির তুলনায় একটু কম। তো
এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই, নাকি কোনো কোশ্চেন আছে? হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার এন্ড লাউড। Okay, ঠিক আছে, একটু মাঝে মাঝে রেসপন্স করো, কোশ্চেন টোশ্চেন না থাকলে বইলো, নাইলে। ওকে, তো আমরা একটু সামনে আগাই। তো এখন আমরা একটু ডিটেলসে ঢোকার চেষ্টা করব এবং এই পিইটি দিয়ে আমাদের ইয়াটা শুরু করব। তো পিইটির নামটাকে যদি আমরা একটা ভাগ করি বা ডিভাইড করি, তাহলে দেখতে পাই যে পলিইথিলিন আর হচ্ছে টেরেপথ্যালেট, দুইটা পার্ট আছে এখানে। তো পলিইথিলিন মানেই হচ্ছে ইথিলিন, তাই না? ইথিলিন সবাই আমরা নাম জানি। এরপরে টেরেপথ্যালেট। তো এইটাকে বানাইতে হইলে আমাদের এই দুইটা ইনগ্রেডিয়েন্ট লাগবে। সামহাও আমাকে একটা ইথিলিন নিয়ে আসতে হবে আর একটা টেরেপথ্যালেট নিয়ে আসতে হবে। তো এখানে দেখো, তাহলে নামটা মনে রাখলেই আমরা বুঝতে পারতেছি যে আসলে কিভাবে আমরা এই পলিমারটাকে বানাবো। তো ইথিলিনের সবচাইতে কমন উৎস হচ্ছে তোমার ইথিলিন গ্লাইকল বা একটা অ্যালকোহল যুক্ত ইথিলিন যেটা। আর টেরেপথ্যালেট পাই আমরা হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড নামে একটা জায়গা থেকে, যার মধ্যে একটা অ্যাসিডিক গ্রুপ থাকবে। তো আমরা প্রথম ইয়াতে দেখছি স্লাইডে যে একটা অ্যালকোহল এবং একটা অ্যাসিড, একটা ডাইবেসিক অ্যাসিড আর একটা হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, এই দুইটা নিয়ে আমরা এস্টার ফর্ম করতে পারি, তাই না? সো এখানেও কিন্তু সেম ভাবেই এস্টার ফর্মেশনটা হবে। এখান থেকে আমার হাইড্রোক্সিল গ্রুপটা বের হয়ে যাবে আর এখান থেকে আমার একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। বের হয়ে গেলে এই দুইটা মিলে একটা H2O গঠন করবে। সো H2O টা চলে যাওয়ার পরে আসলে এখানে এই দুইটা জিনিস জোড়া লেগে যাবে জাস্ট, অর্থাৎ CO আর O মিলে C ডাবল O এস্টার ফর্ম করবে আর বাকি আগের মতো যা ছিল তাই থাকবে। তো এই যে ফাইনাল প্রোডাক্টটা আমরা পেলাম, এটাই কিন্তু আসলে আমার ইথিলিন টেরেপথ্যালেট। এইটাকেই যখন আমি যে n সংখ্যক বার নিব, অর্থাৎ পলিমারাইজেশন করব, তখনই এই যে এই পার্টটুক, যে পার্টটুক ব্র্যাকেটের ভিতরে আছে, এই পার্টটুক কিন্তু n সংখ্যক বার রিপিট হবে। সাপোজ আমি এখানে n এর মান 1000, সাপোজ আমি 1000টা কার্বক্সিলিক অ্যাসিড সরি টেরেপথ্যালিক অ্যাসিড নিয়েছি আর 1000টা হচ্ছে ইথিলিন গ্লাইকল নিয়েছি, তাহলে আমার মেইন প্রোডাক্ট অর্থাৎ এখানে রিপিটেশনটা বা ডিগ্রি অফ পলিমারাইজেশনটার মান কত হবে? এটাও 1000 হবে, কারণ n এর মান 1000। সো দেখা যাচ্ছে যে এইটা ফিক্স থাকবে, এই পাশে এইটা ফিক্স থাকবে, মাঝখানের এই পার্টটা তোমার রিপিট হবে অনেকবার। রিপিট হওয়ার ফলে আমার পলিমার চেইনটাও এরকম লম্বা একটা চেইনের একটা শেপে চলে আসবে। আর H2O এটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যাবে, যেটা হচ্ছে তোমার পলিকন্ডেনসেশন রিঅ্যাকশনের উদাহরণ। আমরা জানি যে পলিকন্ডেনসেশন রিঅ্যাকশনে একটা বাই প্রোডাক্ট সবসময় বের হয়ে যায়। সো আর এই বাই প্রোডাক্টটার মান সবসময় কত হবে? 2n-1 সংখ্যা। অর্থাৎ যদি আমি এরকম 1000 নেই, তাহলে এইটার নাম্বার কত হবে? 2 × 1000 বাই -100 সরি 1, 2 × 1000 - 1 অর্থাৎ 1999। আর এইটা হচ্ছে সব ক্ষেত্রে প্রযোজ্য। সাপোজ আমি এখানে 3 নিলাম, তাহলে কত হবে? 3 × 2 = 6 - 1 5। এখন এটা একটু আমরা দেখার চেষ্টা করি। সাপোজ টিপিএ কে আমি টি দিয়ে প্রকাশ করতেছি আর ইথিলিন গ্লাইকলকে আমি ই দিয়ে প্রকাশ করতেছি। এখন 3টা টিপিএ যখন নিব আর 3টা ইথিলিন গ্লাইকল যখন আমরা নিব, তখন আসলে আমাদের রিঅ্যাকশনের সময় একটা টি একটা ই এরকম করে বারবার রিপিট হইতে থাকবে, তাই না? আবার টি, আবার হচ্ছে ই, শেষে আবার টি, আবার ই। তাইলে এখানে 3টা টেরেপথ্যালিক অ্যাসিড আছে আর হচ্ছে 3টা ইথিলিন গ্লাইকল আছে। তো এইখান থেকে খেয়াল করে দেখো যে প্রতি 2টার মাঝখান থেকে কিন্তু একটা করে H2O বের হয়ে যাবে, তাই না? এখানে যেহেতু পলিকন্ডেনসেশন রিঅ্যাকশন গুলো হবে,
তাহলে এখানে 1 নাম্বার 2 3 4 5, অর্থাৎ আমরা যদি 3টা করে নেই তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 5, 5টা করে আমার বাই প্রোডাক্ট বের হয়ে যাবে। সো রিঅ্যাকশনটা এভাবে হয় আসলে। তো তাহলে পিটি আমরা বানাইতে পারবো তো ইয়ার থেকে, টিপিএ আর ইথিলিন গ্লাইকল দিয়ে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তো সবার নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। আর এই যে আমরা এই বিক্রিয়াটা ফুল যে দেখলাম, এইটাই হচ্ছে আমার ড্যাক্রন বানানোর প্রসেস। আমরা দুইটা পিইটির কথা বলছি, একটা ড্যাক্রন একটা টেরিলিন। তার মধ্যে ড্যাক্রনটা হচ্ছে এই প্রসেস, একদম হুবহু এই প্রসেসে বানানো হয়। আর টেরিলিনটা আমরা এখন একটু দেখব। টেরিলিনেও আমাদের সেম মনোমার গুলো লাগে, অর্থাৎ টেরিপথেলিক অ্যাসিড লাগে, ইথিলিন গ্লাইকল লাগে, বাট এটা একটু রিরাউট করে আসে, অর্থাৎ অন্য একটা ইন্টারমিডিয়েট পদার্থ বানায় তারপরে এইটার সাথে আমরা ইথিলিন গ্লাইকলকে বিক্রিয়া করাই। এইটুকুই জাস্ট পার্থক্য, আর কিছু না। তো এইটাকে প্রথমেই আমরা ইথিলিন গ্লাইকলের সাথে রিঅ্যাকশন না করায়া প্রথমে সে মিথানলের সাথে বিক্রিয়া করে, যার ফলে একটা ইন্টারমিডিয়েট যৌগ তৈরি হয় যার নাম হচ্ছে ডাইমিথাইল টেরেপথ্যালেট, বা সংক্ষেপে আমরা এটাকে ডিএমটি বলি, ডাইমিথাইল টেরেপথ্যালেট। তো এইটা জাস্ট খুবই সোজা একটা রিঅ্যাকশন যে এই CH3টা এই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ফেলে, অর্থাৎ রিপ্লেস করে ফেলে। তো রিপ্লেস করলে দুই পাশে দুইটা মিথাইল, সো ডাইমিথাইল, আর আগের টেরিপথ্যালিক অ্যাসিড থেকে টেরেপথ্যালেট পার্টটুক রয়ে গেছে। সো এইটা এভাবে আমরা ডিএমটি তৈরি করতে পারি। পরে ডিএমটির সাথে যখন ইথিলিন গ্লাইকলকে বিক্রিয়া করানো হয় পলিকন্ডেনসেশনের মাধ্যমে, সেম ভাবে আগেরটাতে আমাদের কি পানি বের হয়ে গেছিল এখান থেকে, তাই না? H2O চলে গেছিল, আর এখান থেকে যাবে হচ্ছে তোমার OCH3, আর এখান থেকে একটা হাইড্রোজেন। সো এটা হবে হচ্ছে আমার CH3OH, অর্থাৎ যে মিথানলটাই আমরা নিছিলাম সেটাই আবার বাই প্রোডাক্ট হিসেবে বের হয়ে যায়। তো বের হয়ে গেলে বাকি যা থাকলো, এই যে মাঝখানে জাস্ট C+O হয়ে যাবে এখানে, এই যে মাঝখানের C+O পার্টটা, আর বাকি যা যেরকম আছে সেরকমই থাকবে। তো এখন আমরা যদি পাশাপাশি কম্পেয়ার করি এই প্রোডাক্টটা টেরিলিন আর আগের যে প্রোডাক্টটা অর্থাৎ ড্যাক্রন, এই দুইটা যদি আমরা পাশাপাশি কম্পেয়ার করি তাইলে দেখা যাবে যে মাঝখানের যে রিপিটিং ইউনিটটা, অর্থাৎ n সংখ্যক যে রিপিটিং ইউনিটটা, এই দুইটা একদম সেম, একদম হুবহু সেম। আর শুধুমাত্র একটু পার্থক্য হচ্ছে এই যে এই বাম পাশের যে টার্মিনাল গ্রুপটা আছে, এখানে আছে CH3O, আর এইটার ক্ষেত্রে এখানে আছে একটা হাইড্রোক্সিল গ্রুপ বা OH। এইটুকু বাদে বাকি পুরাটাতে আর কোনো পার্থক্য নাই। তাহলে এই দুইটা পলিস্টারের পলিমার দিয়ে আমরা যদি ফাইবার বানাই তাহলে কি কোনো প্রপার্টিগত পার্থক্য আসবে? তোমাদের কি মনে হয়? হ্যালো, স্যার এখানে বাই প্রোডাক্ট দুইটাও কি চেঞ্জ আসবে না? হ্যাঁ বাই প্রোডাক্ট তো চেঞ্জই, বাট বাই প্রোডাক্ট তো আমি নিচ্ছি না, এটা তো বের হয়ে চলে যাচ্ছে, সো এটার তেমন কোনো ইফেক্ট নেই। জি স্যার, তাহলে স্যার সেমই তাদের ক্যারেক্টারিস্টিক্স হওয়ার কথা। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স লজিক্যালি একটু পার্থক্য আসবে, বাট এটা হচ্ছে ইগনোরেবল, কারণ আমরা জানি যে মেইন পার্টটা কিন্তু আমাদের এই যে মাঝখানের পার্টটা, এটাই কিন্তু বারবার রিপিট হয়। তুমি 1000 2000 5000 50000 যত বড় মানে মনোমার নিবা এটা তত লং হয়ে যাবে। সো আর এই পার্টটা কিন্তু একবারই আসবে, এই যে CH3O এটা একবার, ওই পাশে OH টা একবার। তো একবার আসার ক্ষেত্রে, আর এখানে তোমার যদি হাজার হাজার মনোমার এসে লম্বা হয়ে যায় তাহলে কিন্তু এটার তেমন কোনো ইফেক্ট ফেলতে পারবে না উপরে। সো দ্যাটস ওয়াই তোমার টেরিলিন এবং ড্যাক্রন মোটামুটি কাছাকাছি, খুবই একদম সিমিলার প্রপার্টি শো করে। আচ্ছা, আর এখানেও 2n-1 সংখ্যক আগের মতো সিমিলার। আর
ওইটা ছিল আমাদের কেমিক্যালি কিভাবে আসলে ফরমেশনটা হয়, আর এখানে আমরা একটু ফিজিক্যালি দেখার চেষ্টা করি। কোনো একটা পাত্রে যখন আমরা এরকম অ্যালকোহল এবং টেরিপথ্যালিক অ্যাসিড নিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াইতে থাকি, তখনই আসলে আমাদের এই পলিমারাইজেশন রিঅ্যাকশনটা হয়। আর এটার জন্য আমাদের তেমন কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নাই যে এত টেম্পারেচার এত প্রেসার এরকমই করতে হবে। সো এটাকে নাড়াইলেই আমাদের মোটামুটি এই জায়গাটাতেই আমাদের পিইটিটা তৈরি হচ্ছে। এই যে এখানে লিকুইডটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের পিইটি। আর এটাকে এই কন্টেইনারের নিচ থেকে আমরা সংগ্রহ করতে পারি এবং পরবর্তীতে তোমার স্পিনিং প্রসেসের মাধ্যমে সেটাকে ফাইবারে কনভার্ট করতে পারি। ওকে, তো এখানে পার্থক্যটার কথা যেটা বললাম যে টার্মিনাল গ্রুপে একটা ছোট্ট পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই, এটাই লেখা আছে এখানে, এটা অলরেডি বলে ফেলছি। আর আরেকটা যেটা ছিল আমাদের পিসিডিটি, এটার কমার্শিয়াল নেম হচ্ছে কোডেল। তো এইটা আমরা এত ডিটেলসে দেখবো না, এটা জাস্ট আমরা পলিমারাইজেশন টেকনিকটা দেখবো যে কিভাবে পলিমারাইজেশনটা হয়। তো এইটাতেও আমাদের আছে হচ্ছে টেরেপথ্যালেট আর হচ্ছে সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন, এই দুইটা পার্ট। তাহলে টেরেপথ্যালেটের জন্য আমরা টেরিপথ্যালিক অ্যাসিড নিব, এটা আমরা অলরেডি জানি। আর সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন, এইটার জন্য আমাদের অন্য একটা মনোমার নিতে হবে। আগের বার আমরা নিছিলাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, কারণ আমাদের ইথিলিন দরকার ছিল। আর এখানে যেটা নিব সেটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন আমরা সবাই চিনি, 6টা কার্বনের যে সাইক্লিক যৌগ, সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন। দুই পাশে ডাইমিথিলিন আছে, অর্থাৎ দুইটা মিথেন আছে, একটা কার্বন, এই একটা কার্বন, দুইটা মিথেন। আর এটাকে অবশ্যই অ্যালকোহল হইতে হবে, কারণ আমাদের একটা অ্যাসিড আছে আর একটা অ্যালকোহল যখন আমরা নিব তখনই আমরা সি ডাবল ওটা পাবো। তো থাকে কয়টা কার্বনের, এখানে একটা হাত, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন থাকবে, এখানে দুইটা হাইড্রোজেন থাকবে। আচ্ছা, তো এই যে জিনিসটা, এটার নামই হচ্ছে সাইক্লোহেক্সেন ডাইমিথিলিন বা ডাইমিথাইল অ্যালকোহল। তো এখানে ছোট্ট একটা ভুল আছে যে এখানে বেনজিন চক্রটা হবে না, কারণ এখানে ডাবল বন্ড নাই, এটা সাইক্লোহেক্সেন। তো এটা একটু মনে মাথায় রেখো পড়ার সময়, এখানে বেনজিন চক্রটা হবে না। আর বাকি সব আগের মতোই, তোমার এই যে এখানে সি ডাবল বন্ডটা গঠন করা হয়েছে এবং আশেপাশে যা ছিল, এই পাশে যা ছিল তা আছে, এই পাশেও যা ছিল তা আছে, এবং একইভাবে 2n-1 সংখ্যক পানি বের হয়ে গেছে। তো এই যৌগটাকে আমরা বলি পলি 1,4 সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট, কারণ 1 এবং 4 নম্বরে হচ্ছে আমাদের এই দুইটা গ্রুপ ধরা আছে, সো এই জন্য 1,4। আর সাইক্লোহেক্সিলিন ডাইমিথিলিন টেরেপথ্যালেট তো আমরা বুঝলামই কেন। সো এইটার পলিমারাইজেশনটা এই টেকনিকে হয় আর কি। তো এটাতে কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, আচ্ছা, আমরা আরেকটা আদার্স ক্লাসিফিকেশন, আরেকটা গ্রুপ আমরা রাখছিলাম। এখানে একটা উদাহরণ আমরা দেখাইছি ভাইরনের। তো এখানে এই পলিমার গুলা খুব বেশি টেক্সটাইল ফাইবার হিসেবে, মানে পলিস্টার ফাইবার হিসেবে খুব বেশি ইউজ হয় না, তারপরেও এখানে আমরা রাখছি জাস্ট একটা উদাহরণ হিসেবে। এখানেও তোমার টিপিএ একটা হচ্ছে প্যারা পজিশনে, একটা হচ্ছে মেসো পজিশনে, এরকম দুইটা টিপিএ নিয়ে আর ইথিলিন গ্লাইকল নিয়ে পলিস্টার ফাইবার, মানে পলিস্টার পলিমারটাকে বানানো যায়। এখানেও সি ডাবল আছে, সি ডাবল আছে। তো এইটাও এক ধরনের পলিস্টার, বাট এটাকে আমরা অত বেশি টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করি না। টেক্সটাইলের অন্যান্য পারপাস গুলোতে ইউজ হয়, যেমন 3D প্রিন্টিং এ ইউজ হইতে পারে বা অন্যান্য পারপাসে ইউজ হয়, বাট নট এজ এ মানে পিওর টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করা যায় না এটাকে। আচ্ছা, তো এতক্ষণ আমরা কেমিস্ট্রি দেখলাম, আমরা একটু ফ্লো চার্টটা দেখি, প্রোডাকশনের ফ্লো চার্টটা আসলে কেমন, ফিজিক্যাল প্রোডাকশনটা কিভাবে হয়। তো
সেকেন্ড চ্যাপ্টারে আমরা একটা জেনারেল স্টেপ গুলো দেখছিলাম যে জেনারেলি কোনটার পরে কোন স্টেপ আসে। সো এখানেও সেই স্টেপ গুলাই ফলো করা হবে, জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়ালে। আমরা পলিস্টারের জন্য পলিস্টারের র ম্যাটেরিয়াল নিচ্ছি, তারপরে হচ্ছে নাইলনের জন্য অ্যামাইড রিলেটেড র ম্যাটেরিয়াল নিচ্ছি, বা অ্যাক্রাইলিকের জন্য অ্যাক্রাইলিক রিলেটেড র ম্যাটেরিয়াল নিব, এরকম আর কি। আমাদের সিমিলার প্রসেস বাট র ম্যাটেরিয়ালস গুলা ডিফারেন্ট। আচ্ছা, তো এইখানে ফার্স্ট যদি আমরা ফার্স্ট প্রসেসটা মানে ফার্স্ট স্টেপ যেটা সেটাকে যদি বলি, সেটা হচ্ছে আমাদের প্রথমেই র ম্যাটেরিয়াল গুলাকে প্রিপেয়ার করে নিতে হবে, বানায় নিতে হবে। এরপর তাদেরকে মিক্সিং ট্যাঙ্কে নিয়ে পলিমারাইজ করতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম। পলিমারাইজেশন রিঅ্যাকশনটা এখানেই হবে। আর এখানকার প্রতিটা ডিফারেন্ট মনোমারের জন্য ডিফারেন্ট কন্ডিশন আছে। যেমন এখানে পলিস্টারের জন্য আমাদের লাগে হচ্ছে পিইটির জন্য যেটা, এটার জন্য লাগে হচ্ছে 260 থেকে 280 ডিগ্রি আর 3 থেকে 6 আওয়ার্স, এরকম একটা কন্ডিশন লাগে। এরপর আমরা পলিমারাইজেশন হওয়ার পর পলিমার চিপসটাকে পাবো, সেটাকে মেল্ট স্পিনিং করব। আমরা এখানে ড্রাই বা ওয়েট স্পিনিংও করতে পারতাম, বাট যেহেতু মেল্ট স্পিনিং করা যায়, মেল্ট স্পিনিং হয়ে যায় কাজটা, সো আমরা মেল্ট স্পিনিংই করব। এরপরে স্পিনিং করার পর আমরা আমাদের ফিলামেন্টটাকে পাবো, আইদার মনোফিলামেন্ট বা মাল্টি ফিলামেন্ট, এটা আমরা পেতে পারি। ডিপেন্ড করবে আমাদের ওই যে স্পিনারেটের হোলের নাম্বারের উপরে, কতগুলো হোল আছে তার উপরে। এরপরে ড্রয়িং, টেক্সচারাইজিং, প্যাকেজিং মানে যা ছিল ফিনিশিং প্রসেসগুলো একইভাবে থাকবে। সো এইটা হচ্ছে টোটাল ফ্লো চার্ট। তো এইটাকে যদি একটু ডিটেলসে আমরা দেখার চেষ্টা করি, প্রথম ধাপটা ছিল র ম্যাটেরিয়াল প্রিপারেশন, অর্থাৎ এই যে টেরিপথ্যালিক অ্যাসিড আমরা নিচ্ছি, ডিএমটি নিচ্ছি, ইথিলিন গ্লাইকল নিচ্ছি, এগুলা নিয়েই তো আমরা বিক্রিয়াটা করাচ্ছি। বাট এগুলো আমরা আসলে পাচ্ছি কোথা থেকে? এটাকে আইদার তুমি কিনে নিতে পারো বাজার থেকে, অথবা নিজে তৈরি করে নিতে পারো। সো তৈরি করার পদ্ধতিটা এখানে দেওয়া আছে। নরমালি প্যারাজাইলিন থেকে আমরা টেরিপথ্যালিক অ্যাসিডটা বানাইতে পারি। প্যারাজাইলিনটাকে বারবার যখন অক্সিডাইজ করা হয় ক্যাটালিস্টের উপস্থিতিতে, তখন আসলে এই মিথাইল গ্রুপটা একসময় অ্যালডিহাইড এবং অ্যালডিহাইডটা একসময় অ্যাসিডে কনভার্ট হয়। দুই পাশেই যখন অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, তখন তাকে আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের টেরিপথ্যালিক অ্যাসিড। এটা বানানো খুব ডিফিকাল্ট কিছু না। আর এটার তোমার টেম্পারেচার কতটুকু লাগে বা কন্ডিশনটা কি লাগে এখানে দেওয়া আছে, 200 ডিগ্রি সেলসিয়াসেই হয়ে যায় নরমালি। আর 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 প্যারাজাইলিন যেটা, এটা আমরা ডিরেক্টলি পেট্রোলিয়াম থেকে পেতে পারি। আমরা জানি যে খনিজ পদার্থগুলো যারা মানে মাটির নিচ থেকে বা বিভিন্ন জায়গা থেকে যারা সংগ্রহ করে, তারা এই পেট্রোলিয়ামের সাথে প্যারাজাইলিনটাকেও তুলে নিয়ে আসতে পারে। তো প্যারাজাইলিনের সাথে আরো অন্যান্য পেট্রোলিয়াম বেসড বা জৈব যৌগ বেসড পদার্থও থাকে, বাট এগুলাকে ঘনীভবন বা তোমার বাষ্পীকরণ এগুলোর মাধ্যমে সেপারেট করে নেওয়া হয়। যেমন প্যারাজাইলিনের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে যাতে সে ঘনীভূত হয়, বা নির্দিষ্ট টেম্পারেচার আছে যেখানে সে বাষ্পীভূত হয়। সো এই টেম্পারেচারের উপরে নিয়ে প্যারাজাইলিনটাকে আলাদা করে নিতে হয়, এবং এই প্যারাজাইলিন থেকে আস্তে আস্তে আমরা টেরিপথ্যালিক অ্যাসিডটা পেতে পারি অক্সিডাইজেশনের মাধ্যমে। এরপরে হচ্ছে ডিএমটি। ডিএমটিও আমরা প্যারাজাইলিন থেকেই শুরু করি। তো প্যারাজাইলিন থেকে শুরু করে এই পর্যন্ত আমরা আসি অক্সিডাইজ করে করে, যেটার নাম হচ্ছে প্যারাটোলুইক অ্যাসিড বা পিটোলুইক অ্যাসিড। এই টোলুইক অ্যাসিডটাকে পরে মিথানলের সাথে বিক্রিয়া করাইলে এখানে হাইড্রোজেনটা রিমুভ হয়ে CH3 বসে যায়। তো বসে গেলে দুই পাশেই যখন এরকম COOCH3 হয়, সেটাকেই আমরা ডিএমটি নামে চিনি, অর্থাৎ ডাইমিথিলিন টেরেপথ্যালেট, ডাইমিথাইল টেরেপথ্যালেট। এখানে এইটুকু হচ্ছে টেরেপথ্যালেট আর দুইটা মিথাইল আছে। সো এইভাবে আমরা ডিএমটিটাকেও তৈরি করে নিতে পারি, বা এটাকেও আমরা চাইলে বাজার থেকে কিনে আনতে পারি। আর ফাইনালি আরেকটা উপাদান হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল, যেটা থেকে আমরা ইথিলিন পার্টটা পেয়ে থাকি।
তো এটা বানানো খুবই ইজি। ইথেনকে নিয়ে জাস্ট একবার অক্সিডাইজ করা আর একবার হচ্ছে হাইড্রেশন করা, জারণ বিজারণ করলে প্রথমেই হচ্ছে ইথিলিন অক্সাইড উৎপন্ন হয়, সেটাকে হাইড্রেশন করলে এই বন্ডটা ভেঙে গিয়ে এখানে একটা হাইড্রোজেন লাগে আর এই পাশে আরেকটা OH লাগে। তো এই যে জিনিসটা তৈরি হলো এটাই হচ্ছে আমাদের ইথিলিন গ্লাইকল। তো ইথিলিন গ্লাইকল তৈরি করাটাও খুব ইজি। তাইলে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তিনটা পিইটির জন্য। যদি আমরা টেরিলিন তৈরি করতে চাই, তিনটা উপাদান কি কি? ফার্স্টে হচ্ছে টেরেপথ্যালিক অ্যাসিড TPA, যেটা আমরা প্যারাজাইলিন থেকে পেতে পারি। এরপরে হচ্ছে DMT বা ডাইমিথাইল টেরেপথ্যালেট। এরপরে হচ্ছে ইথিলিন গ্লাইকল। এই তিনটা পেলেই আমরা আমাদের পলিমারাইজেশন করে পলিস্টার ফাইবারের মনোমার তৈরি করতে পারবো। আর মনোমার তৈরি হলে অনেকগুলো মনোমার একসাথে পলিকন্ডেনসেশনের মাধ্যমে পলিমারটাও তৈরি হয়ে যাবে। সো এখানে পাশাপাশি দুইটা দেখানো হয়েছে, এটা আমরা অলরেডি দেখে আসছি এই বিক্রিয়াগুলা। ইথিলিন গ্লাইকল আর টেরেপথ্যালিক অ্যাসিড মিলে পলিইথিলিন টেরেপথ্যালেট, আবার ইথিলিন গ্লাইকল আর হচ্ছে টেরেপথ্যালিক DMTর সাথে বিক্রিয়া করে তারপর টেরিলিনে চলে আসে। এগুলো আমরা অলরেডি দেখছি। তো আমাদের প্রথম যে ধাপগুলো অর্থাৎ র ম্যাটেরিয়াল তৈরি করা এবং পলিমারাইজেশন করা, এই দুইটা আমরা দেখে ফেলছি অলরেডি। এখন পরের প্রসেসটা হচ্ছে আমাদের স্পিনিং করা, অর্থাৎ আমি যে পলিমারটাকে পাইলাম এই পলিমারটাকে আমি ফাইবারের শেপে নিয়ে আসবো। এটাই হচ্ছে স্পিনিং করা স্পিনারেটের মাধ্যমে। তো আমরা অলরেডি বলছি যে এটাকে আমরা মেল্ট স্পিনিং করব, কারণ মেল্ট স্পিনিং ইজ পসিবল উইথ পলিস্টার ফাইবার। তো মেল্ট স্পিনিং এর জন্য একটা মেল্টিং টেম্পারেচার লাগে, যেটা হচ্ছে পলিস্টারের জন্য 260 ডিগ্রি। তোমাদের মনে আছে কিনা আমরা একটা এক্সারসাইজ করছিলাম যে কোনটার মেল্টিং টেম্পারেচার কত। তো এই 260 ডিগ্রিতে আমাদের মেশিনের চিত্র আমরা সেকেন্ড চ্যাপ্টারে অলরেডি দেখছি, ডিভাইসের চিত্রটা, এবং এটা হচ্ছে সিমিলার, সবগুলোর জন্যই সিমিলার। সো এই চিত্রটা দিলেই এনাফ হবে, সমস্যা নেই। তো যেটা করা হবে যে আমরা ফার্স্ট যে পলিস্টার ফাইবার মানে পলিস্টারটা যে তৈরি করলাম ওই মিক্সিং ট্যাঙ্ক থেকে যে পলিস্টারের পলিমারটা পেলাম, সেটাকে ছোট ছোট চিপস আকারে কাটা হয় প্রথমেই। এরকম ছোট ছোট ব্লক আকারে বা ছোট ছোট ইউনিট আকারে সেটাকে কাটা হয়। কাটার মেইন কারণটা হচ্ছে আমরা কিন্তু সেটাকে এরকম লম্বা একটা শেপেও রাখতে পারতাম, তাই না? বাট কাটতে হয় তার মেইন কারণ হচ্ছে যাতে সারফেস এরিয়াটা বৃদ্ধি পায়। অর্থাৎ তুমি যখন এখানে টেম্পারেচার দিবা দেখবা এই সাইডটা গলে গেছে, মাঝখানে গলে নেই, এরকম হইতে পারে। সো যাতে দুই পাশ থেকে বা সব জায়গায় হোমোজিনিয়াসলি টেম্পারেচারটা ফ্লো করে বা গলে, সেই কারণে আমরা এটাকে এরকম ছোট ছোট ব্লক আকারে কেটে নিব, কেটে নিয়ে মেশিনে ফিড দিব, ইনফিড করব। তো প্রথমেই ফিড করলে এখানে তোমরা সবাই জানো মিটারিং পাম্প আছে, একটা ফিল্টার আছে, স্পিনারেট আছে। এগুলার কাজ কি আমি অলরেডি সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করছি আমরা। তো এরপরে যখন স্পিনারেটের হোলগুলো দিয়ে আমাদের এই পলিস্টার মেলটা বের হবে, তখন আমরা এইটাকে এয়ার মানে কুল এয়ার বা বাতাস প্রবাহিত করে সেটাকে সলিডিফাই করব, অর্থাৎ লিকুইড থেকে সলিড স্টেটে নিয়ে যাব। এটাই ছিল আমাদের মেল্ট স্পিনিং এর প্রিন্সিপাল। সো এখানেও সেম ফর্মুলাটাই ফলো করা হয়। আচ্ছা, তো এখানে এই কথাগুলোই লেখা আছে, সো নিজেরা একটু রিডিং পড়ে নিও। আর স্পিনিং এর পরবর্তী যে প্রসেসটা সেটা ছিল হচ্ছে আমাদের ড্রয়িং এর কথা সবার মনে আছে তো, না? জি স্যার। আচ্ছা, ড্রয়িংটা কি একজন বলতে পারবা? ড্রয়িংটা কেন করি আমরা আসলে? স্যার ড্রয়িংটা হচ্ছে আমার ফাইবারটাকে স্ট্রেচ করে সেটা মেকানিক্যাল প্রপার্টি গুলোকে ইমপ্রুভ করা। মেইনলি হচ্ছে স্যার টেনসাইল স্ট্রেংথটাকে আরো ভালো করা, ইমপ্রুভ করা, দেন স্যার হচ্ছে ইলংগেশনে কিছু চেঞ্জ আনা। স্যার এটার
ওকে, ঠিক আছে, মোটামুটি হ্যাঁ পয়েন্ট কভার হয়ে গেছে। মোটামুটি আমরা ড্রয়িং করি হচ্ছে ওরিয়েন্টেশনটাকে বেটার করার জন্য, অর্থাৎ যখন লিকুইড অবস্থায় থাকে তখন হচ্ছে চেইনগুলো এরকম বিভিন্ন দিকে মাল্টি ডিরেকশনে ছড়ায় ছিটিয়ে থাকে। সো এইটাকে যত আমি টেনে লম্বা করতে পারবো তত এই চেইনগুলা ক্রিস্টালাইন ফর্মে আসবে বা প্যারালাল ফর্মে আসবে এক্সিসের সাথে। আর যত এরকম ফর্মে আসবে তত আমাদের মেকানিক্যাল প্রপার্টি যেমন হচ্ছে টেনজাইল স্ট্রেন, তারপরে ইলংগেশন, এগুলো হচ্ছে ইমপ্রুভ করবে আগের থেকে। যদিও ময়েশ্চার অ্যাবজর্বেন্সিটা একটু কমে যাবে, বাট ওই প্রপার্টি গুলো ইমপ্রুভ করবে। সো এই কারণেই আমরা ড্রয়িংটা মূলত করে থাকি। আর ড্রয়িং এর বিভিন্ন ডিগ্রি আছে যে আমরা কত টাইমস ড্রয়িং করব। যেমন আমরা এখানে বলছি যে নরমাল একটা পলিস্টার ফাইবারের জন্য আমরা 5 টাইমস ড্র করে থাকি। অর্থাৎ এখানে যে দুইটা রোলার আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট এরটাকে আমরা নাম দেই হচ্ছে ফিড রোলার, যেটা দিয়ে আসে, আর সেকেন্ডটা হচ্ছে ড্রয়িং রোলার। তো যদি আমি 5 টাইমস ড্রয়িং করতে চাই তাহলে ফিড রোলারের তুলনায় ড্রয়িং রোলারটা কত গুণ জোরে ঘুরাইতে হবে যদি ডায়ামিটার সেম থাকে? এটা কিন্তু 5 টাইমস জোরে ঘুরাইতে হবে। মানে হচ্ছে এটার স্পিড যদি 10 মিটার পার মিনিট হয়, এটার স্পিড হবে হচ্ছে 50 মিটার পার মিনিট। তাহলেই আমরা এরকম 5 টাইমস ইলংগেশন পাবো বা 5 টাইমস ড্রয়িং পাবো। এখন এটা হচ্ছে একটা নরমাল ফাইবারের ক্ষেত্রে। এখন আমি যদি বলি যে আমার একটু স্পেশাল ফাইবার লাগবে, মানে হচ্ছে আমার ফাইবারটা নরমালের তুলনায় একটু স্ট্রং হইতে হবে, হাই টেনিসিটির ফাইবার হইতে হবে, তাহলে আমরা ড্রয়িং এ কি ধরনের চেঞ্জ জানবো? কেউ কি একটু আইডিয়া দিতে পারবা? স্যার আরো বেশি স্পিডে হচ্ছে স্যার আমরা এটাকে ইয়ে করতে পারি। আরো বেশি স্পিডে আমরা ঘোরাবো, রাইট। অর্থাৎ আমরা ক্রিস্টালাইনিটিটা বাড়িয়ে দিব, ড্র রেশিওটা বাড়ায় দিব, তাইলেই আমার ফাইবারটা আগের তুলনায় স্ট্রং হয়ে যাবে। সিমিলারলি যদি একটু উইকার ফাইবার লাগে তাহলে কমায় দিব। এইরকম ভাবে তোমার ড্রয়িংটা অনেকগুলো প্যারামিটারকে কন্ট্রোল করে। আসলে ড্রয়িংটা কন্ট্রোল করার মাধ্যমে আমরা অনেক কিছুই কন্ট্রোল করতে পারি। আরেকটা ফ্যাক্টর হচ্ছে টেম্পারেচার। নরমাল অবস্থায় ড্র করা আর হাই টেম্পারেচারে ড্র করার মধ্যে একটু পার্থক্য আছে। নরমালি একটা ফাইবার যখন সলিড শেপে থাকে তখন তার ভেতরে যে পলিমারের চেইনগুলো আছে এগুলোর মধ্যে একটা ক্রস লিঙ্কিং কাজ করে, অর্থাৎ পাশাপাশি দুইটা চেইনের মধ্যে কিছু কিছু জায়গায় এরকম লেগে লেগে যায়, যেটাকে আমরা বলি ক্রস লিঙ্কিং। তো এই ক্রস লিঙ্কড অবস্থায় যখন তুমি দুই পাশ থেকে টানবা, অনেক সময় দেখা যায় যে ফাইবারটা ছিঁড়ে যেতে পারে, রাপচার করতে পারে, কারণ এই বন্ডটা যদি তোমার এই বন্ডের তুলনায় স্ট্রং হয় তাহলে দেখা যায় যে ফাইবারটা ছিঁড়ে যেতে পারে। অর্থাৎ ক্রস লিঙ্কিং এর যে বন্ড, এটা যদি পলিমার চেইনের বন্ডের তুলনায় স্ট্রং হয় তাহলে মাঝখানে এরকম রাপচার বা ফ্র্যাকচার দেখা দিতে পারে। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য একটু আমরা হাই টেম্পারেচারে পলিস্টারটাকে উঠিয়ে নিতে পারি, যাতে করে এই ক্রস সেকশনের যে বন্ডগুলো এগুলো যেন আগেই ভেঙে যায়। ভেঙে গেলে দুই পাশ থেকে টানাটা একটু ইজিয়ার হয়। অর্থাৎ তোমার যখন এরকম হট ড্রয়িং করবা তোমার ড্রয়িংটা ইউনিফর্ম হবে, যে কোথায় বেশি ড্রয়িং হয়েছে কোথাও কম ড্রয়িং হয়েছে এরকম না। সো দ্যাট ইজ ওয়াই এলিভেটেড টেম্পারেচারটা অনেক সময় ইম্পর্টেন্ট ইউনিফর্ম ড্রয়িং এর জন্য। আর এটা তো অলরেডি বলছি যে হায়ার ডিগ্রি অফ ড্রয়িং তোমার হাই টেনিসিটির ইয়ার্ন বা হাই টেনিসিটির ফাইবার প্রোভাইড করে। আরেকটা জিনিস হচ্ছে ফিলামেন্টের ডেনিয়ারের কথা বলছিলাম মনে হয় আমরা ফার্স্টের দিকে। ডেনিয়ার টার্মটার কথা মনে আছে কিনা কারো? জি স্যার। আচ্ছা, অ্যানসার তো দেখি একজনই দিয়ে যাচ্ছ, বাকিরা কই, ঘুমিয়ে গেছো নাকি? ব্রেক টেক দিতে হইলে বইলো যদি বোরিং লাগে। কে? না স্যার, ঠিক আছে স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, তাইলে আমাকে বলো যে ডেনিয়ার ভ্যালু বেশি হলে একটা ফাইবার কি মোটা হয় না চিকন হয়? কেউ একজন বলো। মোটা হবে স্যার। মোটা হয় স্যার। ডেনিয়ার ভ্যালু বেশি হলে মোটা হয় একটা ফাইবার। আচ্ছা, এখন পলিস্টার যে
পলিমারটা এটা তোমার খুব ভালো টেম্পারেচার বা হিট কন্ডাক্টর না, বা হিটকে খুব ভালোভাবে কন্ডাক্ট করতে পারে না খুব এফিশিয়েন্টলি। সো একটা মোটা ফিলামেন্টকে নিয়ে আমরা যদি হট ড্রয়িং করতে যাই, সাপোজ এখানে আমি তাপ দিচ্ছি তাকে বা হিটিং করছি, এই অবস্থায় যদি আমি ড্রয়িং করি তাহলে কি অবস্থাটা দাঁড়াবে? সব জায়গায় কি সমান পরিমাণ ড্রয়িং হবে, নাকি এই জায়গায় বেশি হবে এই জায়গায় কম হবে, এরকম হবে? কি মনে হয়? এক এক জায়গায় বেশি, এক এক জায়গায় কম হবে। আনইভেন ড্রয়িং হবে, অর্থাৎ যে জায়গাটা বেশি টেম্পারেচারের সংস্পর্শে আসছে সেটা মানে বেশি ক্রিস্টালাইন হয়ে যাবে, আর আরেকটা কম ক্রিস্টালাইন হয়ে যাবে। সো এই কারণে আমরা ফোর্থ পয়েন্টটাতে বলছি যে যদি হেভি ডেনিয়ারের ফাইবার হয় অথবা মনোফিলামেন্ট হয় তাহলে রুম টেম্পারেচারে ড্রয়িং করাটাই ভালো। কারণ হট ড্রয়িং করতে গেলে তোমার পোর হিট কন্ডাক্টিভিটি, এটা হিল না এটা হিট হবে, পোর হিট কন্ডাক্টিভিটি গিভস ইররেগুলার ওয়েট পার লেন্থ, অর্থাৎ ইররেগুলার ড্রয়িং হওয়ার কারণে ওয়েট পার লেন্থটাও ইররেগুলার হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এটা মেনটেন করাটা ইম্পর্টেন্ট। তো পয়েন্ট আশা করি ক্লিয়ার হয়েছে মোটামুটি, ড্রয়িংটা কেন ইম্পর্টেন্ট বা টেম্পারেচার কোন দিক থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে জাস্ট আমরা একটা ফ্লো ডায়াগ্রাম দেখাইছি, অর্থাৎ এতক্ষণ যা বলছি টোটাল প্রসেসটাকে একটা ডায়াগ্রামের ফর্মে নিয়ে আসছি, আর কিছুই না। যেমন এখানে তোমার টেরিলিনটার বর্ণনা দেওয়া আছে। টেরিলিন, এটার জন্য ফার্স্টে আমরা প্যারাজাইলিন থেকে ডিএমটি পাই, এরপরে ইথিলিনের জন্য ইথিলিন গ্লাইকল ইউজ করে এখানে পিইটি তৈরি করি। এটাকে তোমার লং ফিলামেন্টের জন্য একরকম প্রসেস ইউজ করি, আর শর্ট বা স্ট্যাপল ফিলামেন্টের জন্য বা স্ট্যাপল ফাইবারের জন্য আরেক ধরনের প্রসেস ইউজ করি। মোটামুটি দুইটা সেমই, জাস্ট এইখানে তোমার ফিলামেন্টগুলো হওয়ার পরে একটা কাটার দিয়ে ছোট ছোট লেন্থে কাটা হয়, আমাদের যে লেন্থটা দরকার সেই লেন্থে। তো পলিস্টার বানানোর ভিডিও অলরেডি গুগল ক্লাসরুমে দেওয়া আছে, ওটা একটু দেখে নিও তোমরা ফ্রি টাইমে, ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। এখানেও সেম একটা চিত্র দেওয়া আছে, ওই সিমিলার চিত্রই, এটা অন্যরকম ফর্মে আর কি। আচ্ছা, এরপরের ধাপটা ছিল টেক্সচারাইজিং। টেক্সচারাইজিংটা আমরা কেন করি কেউ বলতে পারবা? মনে আছে? ন্যাচারাল প্রপার্টি ইম্পার্ট করার জন্য। হ্যাঁ, ন্যাচারাল ফাইবারের মতো কিছু প্রপার্টি ইম্পার্ট করার জন্য। নরমালি আমরা যখন একটা ফিলামেন্ট পাবো স্পিনারেট থেকে, এটা একদম স্মুথ সারফেসের হবে, মানে এটার মধ্যে কোনো রাফনেস নাই, কোনো হেয়ারিনেস নাই। তো তোমরা সামনে গিয়ে দেখবা যে হেয়ারিনেসটা যদিও একটা নেগেটিভ ইয়া হিসেবে ধরা হয় প্রপার্টি, তারপরেও এর কিছু ইম্পর্টেন্স আছে। যেমন হেয়ারিনেস থাকলে তোমার হ্যান্ড ফিলটা ভালো হয়, ফ্যাব্রিকটা ধরতে আরাম লাগে। এরপরে তোমার অ্যাপিয়ারেন্সে কিছু পার্থক্য আসে। তারপরে সারফেসের রাফনেস থাকলে তোমার ভালো রকম যখন আমরা এটাকে টুইস্ট করে ইয়ার্ন বানাবো বা এটা থেকে যখন আমরা ফেব্রিক বানাবো তখন বেটার রেজিলিয়েন্স বা রেজিস্টেন্স দিতে পারবে, মানে ফেব্রিকটা শক্ত হবে বা সুতাটা শক্ত হবে, ছেড়ে যাবে না। সো দ্যাটস ওয়াই আমাদের ন্যাচারাল ফাইবারের মতো কিছু প্রপার্টি ইম্পার্ট করা জরুরি, যেটা আমরা টেক্সচারাইজিং এর মাধ্যমে করে থাকি। আর এই প্রসেসগুলোর কথা অলরেডি আমরা সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করছি, সো এগুলো আর ডিটেইলসে ঢুকবো না। পলিস্টারের ক্ষেত্রেও আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো একটা প্রসেস ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বাকি যে প্রসেসগুলো আছে এগুলোকে একটা টোটালি একটা ফিনিশিং প্রসেস নামে একটা প্রসেসের মধ্যে আমরা ফেলছি। তো ফিনিশিং প্রসেসে আমরা অলরেডি হিট সেট সম্পর্কে জানি, যে হিট সেটিং মানে হচ্ছে একটা হাই টেম্পারেচারে আমাদের ফাইবারটাকে ডাইমেনশনালি স্টেবল বানানো, এটা হচ্ছে হিট সেট করা। তো হিট সেট বাদেও আরো কিছু তোমার ফিনিশিং প্রসেসের মধ্যে আমরা ফেলতে পারি।
হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার ইলেকট্রিসিটিটা চলে গেছে, সো ওয়াইফাই ডাউন হয়ে গেছে। তো একটা মিনিট, আমি একটু করে নিচ্ছি, হটস্পট অন করে নিচ্ছি। আমি আমার কারেন্ট ইলেকট্রিসিটিটা চলে গেছে। ওকে, শোনা যাচ্ছে তো কথা সবাই? জি স্যার। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে আমাদের ফিনিশিং প্রসেস, অর্থাৎ হিটসেট ছাড়াও আমরা যদি ফাইবারটাকে ডাই করি, তাহলে ফাইবারটা কিন্তু বিভিন্ন রকম মেশিন, বিভিন্ন রোলার বা বিভিন্ন পার্টের সাথে সংস্পর্শ হয়ে আসতেছে, তাই না? সো এটা স্বাভাবিক যে তোমার ফাইবারের মধ্যে ময়লা বা তেল, গ্রিজ এগুলা লেগে যেতে পারে মেশিনের থেকে। সো এই কারণে ডাইং করার আগে ইট ইজ ইম্পর্টেন্ট যে আমরা ফাইবারটাকে একটু পরিষ্কার করে নিই। এটা অনেকটা ধুয়ে ফেলার মতো ফাইবারটাকে, যাতে করে যে ডাস্ট বা অন্যান্য ময়লা টয়লা যা আছে, ইমপিউরিটিস আছে, এগুলো যেন দূর হয়ে যায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আসলে আমরা ফিনিশিং প্রসেসে 3টা ধাপ রাখছি। একটা হচ্ছে স্কাওয়ারিং, যেটা হচ্ছে ফাইবারটাকে পরিষ্কার করে নেওয়া, ইমপিউরিটিস দূর করা। একটা হচ্ছে হিট সেট, একটা হচ্ছে ডাই। এখন এখানে কোশ্চেন হয়েছে, এগুলো হচ্ছে ফিনিশিং প্রসেস, এটা তোমার মানে দরকার নাই ফাইবার তৈরি করার জন্য, বাট ফাইবারটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের এই প্রসেসগুলো দেওয়া লাগে। তো এখন ঘটনা হচ্ছে আমরা কোনটার পরে কোনটা রাখবো, স্কাওয়ারিং আগে করব না হিটসেট আগে করব না ডাইং আগে করব? এটা আসলে যে কোনোটাই আগে করা যায়, বাট এই প্রথম যে সিকোয়েন্সটা, এটা হচ্ছে সব ক্ষেত্রে ইউজ হয় এবং এটার একটা ইম্পর্টেন্স আছে। সেটা কি, কোনো ফাইবার ধরো আমরা নিয়ে আসলাম, সেটাকে আমরা স্কাওয়ার করে পরিষ্কার করে নিলাম, এরপর তাকে আমরা হিট সেট করলাম। হিট সেট মানে আমরা সবাই জানি যে পার্মানেন্ট হয়ে যাবে, যে যে টেম্পারেচারে আমরা হিট সেট করব ওই টেম্পারেচার পর্যন্ত পরবর্তীতে আর ফাইবারের কোনো পরিবর্তন হবে না। সো আমরা একে হিট সেট করে নিলাম, এরপরে আমরা তাকে ডাইং করলাম আমাদের যে কালার প্রয়োজন সেই কালারে। এটা একটা সিকোয়েন্স এবং এটা হচ্ছে সব জায়গায় ইউজ হয় এই সিকোয়েন্সটা। আর সেকেন্ড সিকোয়েন্স যেটা, এখানে একটা অসুবিধা আছে। আগে যদি আমরা হিট সেট করি তাহলে কি হইতো, হিট সেট করা মানে পার্মানেন্ট হয়ে যাওয়া, তাই না? সো আমরা যদি কোনো কিছু স্কাওয়ারিং না করে, অর্থাৎ ময়লা টয়লা পরিষ্কার না করেই যদি আমি তাকে পার্মানেন্ট করে দেই, সে পরবর্তীতে কিন্তু আর স্কাওয়ারিং করে কোনো লাভ নাই, তাই না? তো এই ময়লাটা যখন থেকে যাবে ফাইবারে, পরবর্তীতে যখন আমরা ডাইং করব তখন দেখবো বিভিন্ন রকমের আনইভেন শেড আসতেছে, বা এক জায়গায় কালার একটু গাঢ় হয়ে যাচ্ছে, এক জায়গায় কম হয়ে যাচ্ছে। যেখানে তোমার ময়লা লেগে আছে সেখানে তোমার কালারের ইয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম নানা রকম প্রবলেম হবে। সো সেকেন্ড প্রসেসটা আমরা তখনই ফলো করব যখন গুডস রিমেইন ক্লিন আফটার বিং পাসড থ্রু ডিফারেন্ট মেশিন। যখন ডিফারেন্ট মেশিন দিয়ে পাস করার পরেও গুডসটা ক্লিন থেকে যায়, তখন আমরা সেকেন্ড এই ইয়াটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর থার্ড যেটা আছে, থার্ডটা ইউজ করারও একটা অসুবিধা আছে। লাইক স্কাওয়ারটা আমরা আগে করলাম, আগে ডাইং করে পরে যদি হিট সেট করি, আমরা সবাই জানি যে ডাইং এর সময় অনেক ধরনের কেমিক্যাল ইউজ করতে হয়। অ্যাপার্ট ফ্রম ডাই পার্টিকেল আরো কিছু যেমন লেভেলিং এজেন্ট আছে, সিকোয়েস্টারিং এজেন্ট আছে, ওয়েটিং এজেন্ট আছে, এগুলো তোমরা সব ডিটেইলসে দেখবা ওয়েট প্রসেসে গেলে। সো এই অ্যাডিশনাল কেমিক্যাল গুলো যখন আমরা ইউজ করব বিফোর হিট সেটিং, এই কেমিক্যাল গুলো কিন্তু তোমার ওই ফাইবারকে বা ফিলামেন্টকে এফেক্ট করবে বা তার প্রপার্টিকে কিছুটা হলেও ডিগ্রেড করবে। এরপরে হিট সেট করলে আসলে তেমন কোনো লাভ হবে না, এর রেজিস্ট্যান্স পাওয়ার কমে যাবে। সো দ্যাটস ওয়াই এই প্রথম সিকোয়েন্সটা আমরা নরমালি ইউজ করি প্রথম দিকে। ওকে, কোনো কোশ্চেন আছে এই পয়েন্টে? না স্যার। আচ্ছা, তো এই ছিল মোটামুটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। ম্যানুফ্যাকচারিংটা আসলে কিভাবে হয়, কেন হয়, কতটুকু হয়।
তার কন্ডিশন গুলো কি কি, প্রসেসের স্টেপ গুলো কি কি, এবং প্রতিটা স্টেপে কেন আমরা এই কাজগুলো আসলে করি যা করতেছি, এইগুলো মোটামুটি বর্ণনা করা আছে। এরপরে আমরা আজকে পলিস্টারের প্রপার্টিজ গুলো কিছু দেখব, দেখে আজকের মতো করে দেব, পরবর্তীগুলো নেক্সট ক্লাসে। তো প্রপার্টির কথা যখন আমরা বলি যে পলিস্টার ফাইবার বানানোর পরে সে কেমন আচরণ করে, এটাই হচ্ছে তার প্রপার্টি, তাই না? তো যেহেতু আমরা তাদেরকে টেক্সটাইল ফাইবার হিসেবে ইউজ করব, সো ইট ইজ ইম্পর্টেন্ট টু নো যে তারা পরবর্তীতে কেমন আচরণ করবে। আমি যখন তাকে অন্য একটা ফাইবারের সাথে মিক্স করব তখন সে কিরকম আচরণ করবে, বা যখন আমি তাকে ডাইং করব, প্রিন্টিং করব, তখন সে কেমন আচরণ করবে, এই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমেই যে প্রপার্টির কথা বললে যেটা আসে ফিজিক্যাল প্রপার্টি। ফিজিক্যালি আমরা কি দেখতেছি, কি হয় আসলে? ফিজিক্যাল প্রপার্টির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার স্ট্রেংথ বা টেনিসিটি, যেটাকে বলা হয় টেনজাইল স্ট্রেংথ। তো টেনিসিটিটা আসলে কেমন হয় ফাইবারে? আমরা অলরেডি বলছি যে টেনিসিটিটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি ড্রয়িং রেশিও কন্ট্রোল করার মাধ্যমে, অর্থাৎ আমরা তাকে কত গুণ লম্বা করতেছি সেটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা তার টেনিসিটিটাকেও কন্ট্রোল করতে পারবো। সো নরমালি দেখা যায় যে একটা হাই টেনিসিটি ফিলামেন্টের স্ট্রেংথ থাকে 7 to 8 গ্রাম পার ডেনিয়ার। নরমাল টেনিসিটি থাকে একটু কম, 4 থেকে 5, আর স্ট্যাপল ফাইবার যেহেতু লেন্থ কম সেহেতু তার টেনিসিটি স্বাভাবিকভাবে একটু কম হবে। এখন এই যে এককটা গ্রাম পার ডেনিয়ার, এটা বলতে আসলে আমরা কি বুঝি? এইটার মানে হচ্ছে ডেনিয়ার তো আমরা সবাই জানি যে 9000 মিটারের ওজন যখন 1 গ্রাম হয় তখন তাকে আমরা 1 ডেনিয়ার বলি, তাই না? মনে আছে আশা করি সবার। তো এই 1 ডেনিয়ার ফিলামেন্ট নিয়ে এটাকে আমার ব্রেক করতে কতটুকু ওজন লাগবে সেটার পরিমাপ হচ্ছে গ্রাম পার ডেনিয়ার। তো আমরা বলতে পারি যে এরকম 9000 মিটারের ওজনের 1 গ্রামের একটা ফাইবারকে আমরা নিয়েছি, নিয়ে এটার মধ্যে যদি আমি 7 to 8 গ্রাম লোড দেই তাহলে ফাইবারটা ছিঁড়ে যায়। তার আগ পর্যন্ত ফাইবারটা ইনট্যাক্ট থাকে, ছিঁড়ে না। সো এই গ্রাম পার ডেনিয়ার বলতে আসলে এই জিনিসটাকেই বোঝায়। আরেকটা একক আছে সিএন পার টেক্স, এটাও তোমরা ভবিষ্যতে দেখবা, ওই একটা ইউজ করলেই হয় আর কি। ওটা হচ্ছে টেক্সে হিসাব আর এটা হচ্ছে ডেনিয়ারে হিসাব, এই আর কি। তো এই বিষয়টা বোঝা গেছে যে টেনিসিটিটা আসলে কিভাবে মাপা হয় বা পরিমাপ করা হয়, টেনজাইল স্ট্রেংথ। জি স্যার। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে ইলংগেশন, অর্থাৎ তুমি একটা ফাইবারকে কতটুকু টেনে ইলংগেট করতে পারবা, লম্বা করতে পারবা। তো এইখানে ইলংগেশনের মেজারটা হচ্ছে তার ইলাস্টিক রিকভারির মাধ্যমে করা হয়। অর্থাৎ ইলাস্টিসিটি সম্পর্কে আমরা সবাই জানি, ইলাস্টিক রাবারকে আমরা যদি টেনে ছেড়ে দেই সে আবার রিকভার করে ফেলে, অর্থাৎ পুনরায় আগের পজিশনে ফিরে আসে। এই প্রপার্টিটাই হচ্ছে ইলাস্টিক রিকভারি। তো যে কোনো পদার্থকে তোমরা যে স্ট্রেস স্ট্রেইন কার্ভের কথা হয়তো মনে আছে, এরকম একটা কার্ভ ছিল যে কোনো একটা ম্যাটেরিয়ালের জন্য। এই পাশে ছিল স্ট্রেন, সরি উল্টা বলছি মনে হয়, হ্যাঁ এই পাশে ছিল স্ট্রেন, এই পাশে ছিল স্ট্রেস, এরকম একটা কার্ভ ছিল। তো এইটার প্রথম যে পার্টটা ছিল এটাকে আমরা বলতাম হচ্ছে এই যে ইয়াংস মডুলাস, তাই না? মনে আছে হয়তো বা সবার। আর এই পার্টটা ছিল আমার ইলাস্টিক রিকভারি জোন, অর্থাৎ এই পর্যন্ত স্ট্রেস করে ছেড়ে দিলে সে রিকভার করতে পারতো, বাট এর উপরে গেলে সেটা হয়ে যেত প্লাস্টিক ডিফরমেশন জোন, অর্থাৎ যেখান থেকে তার আর ব্যাক করার উপায় নেই। তো সিমিলারলি পলিস্টারের ক্ষেত্রেও আমরা এই মেজারমেন্টটা বা এই ক্যালকুলেশনটা নিয়ে আসতে পারি। পলিস্টারের ক্ষেত্রে ইলাস্টিক রিকভারি 100% বা 97% হয় এট 2% এক্সটেনশন। মানে আমি যদি 1 মিটারের একটা ফিলামেন্ট নিয়ে 1.02 অর্থাৎ
2% এক্সটেন্ড করে এটাকে ছেড়ে দেই তাহলে সে 97 to 100% রিকভার করতে পারে। এর বাইরে যদি চলে যাই, যদি 3 হয় বা 5 হয়, তাহলে এই যে রিকভারির পার্সেন্টেজ এটা আস্তে আস্তে কমতে থাকে, 95 হবে, তারপর 90 হবে, এরকম আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ তার ইলাস্টিক রিকভারি 97 to 100% at 2% এক্সটেনশন, আর ইলংগেশন এট ব্রেক বা ব্রেকিং এক্সটেনশন অর্থাৎ কত পার্সেন্ট ইনিশিয়াল লেন্থের লম্বা হয়ে সে ব্রেক করে। একটা হচ্ছে তোমার ইলাস্টিক থেকে প্লাস্টিক হয়, প্লাস্টিক হওয়ার পরে এই যে পয়েন্ট অফ রাপচার মানে পয়েন্ট অফ ফেইলিওর বলে সম্ভবত, এটাকে ভুলে গেছি আমি, পিওএফ। তো এই পয়েন্টের পরে আইসা দেখা যায় যে এটা একদম ফেল করে গেছে, ছিঁড়ে গেছে। তো এই পার্সেন্টেজটা কতটুকু সেটা এখানে দেওয়া আছে 20 to 30%। অর্থাৎ 1 মিটার লম্বা একটা ফিলামেন্টকে যদি আমি 1.3 মিটার পর্যন্ত বাড়াই সেটা ছিঁড়ে যাবে, তার নিচ পর্যন্ত সে ঠিক থাকবে। অর্থাৎ 20 to 30% বাড়াইলে সে ভেঙে যাবে বা করবে। এটা হচ্ছে তার ইলংগেশন প্রপার্টি। আর হাইগ্রোস্কোপিক নেচার, এটা তো আমরা সবাই জানি যে ম্যানমেড ফাইবার গুলো আসলে হাইড্রোফিলিক হয় না, এরা হাইড্রোফোবিক নেচারের হয়, অর্থাৎ কম ময়েশ্চার তারা অ্যাবজর্ব করে, এজন্য ময়েশ্চার রিগেইন অনেক কম, 0 থেকে 0.4% মাত্র। আর স্পেসিফিক গ্র্যাভিটি 1.38 থেকে 1.22। তো আরো কিছু ফিজিক্যাল প্রপার্টি আমাদের বইতে দেওয়া আছে, তোমাদের যে গর্ডন কুকের একটা পিডিএফ আমি দিয়ে দিছি অলরেডি, ওখানে তোমরা পাবা। তো এই পয়েন্টগুলোই বোঝার ছিল। তো এখানে কি কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বোঝা জি গেছে। স্যার। তো আরেকটা প্রপার্টি হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টি গুলো কি, কেমিক্যালের ইয়াতে ফাইবার গুলো কেমন আচরণ করে। যেমন কেমিক্যালের মধ্যে কি কি পড়ে, ব্লিচ হতে পারে, অ্যাসিড হইতে পারে, অ্যালকালি হইতে পারে, অর্গানিক বিভিন্ন সলভেন্ট হইতে পারে, তার ডাইং এবিলিটি কেমন বা ময়েশ্চার অ্যাবজর্বেশন কেমন, এগুলা হচ্ছে তার কেমিক্যাল প্রপার্টির আন্ডারে পড়ে। এগুলার সংস্পর্শে তারা কেমন আচরণ করে। আমরা সবাই জানি যে ম্যানমেড ফাইবার গুলো নরমালি ন্যাচারাল ফাইবারের তুলনায় একটু বেশি ক্রিস্টালাইন হয়। তো ক্রিস্টালাইন হওয়ার ফলে তার প্যাকেবিলিটি একটু বেশি থাকে, অ্যামরফাসনেস কম থাকে, থাকার ফলে এই জিনিসগুলো মূলত তার ভেতরে ঢুকতে পারে না বা তাকে খুব একটা এফেক্ট করতে পারে না। সো এই জিনিসগুলোর তেমন কোনো ইফেক্ট নাই আমাদের ম্যানমেড ফাইবারের উপরে, এবং এইটা তার একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ যে অ্যাসিড দিয়ে তাকে তুমি ক্ষয় করতে পারবা না বা অ্যালকালি দিয়ে নষ্ট করতে পারবা না, বা বিভিন্ন অর্গানিক সলভেন্ট তাকে তার প্রপার্টি গুলাকে ডিগ্রেড করতে পারবে না, রেজিস্ট করতে পারবে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ আমাদের ম্যানমেড ফাইবার গুলো। আর ডাইএবিলিটি সম্পর্কে আমরা অলরেডি জানি যে নরমাল ডাই যেগুলা ডিরেক্ট ডাই বা রিঅ্যাক্টিভ ডাই বা ভ্যাট ডাই বা সালফার ডাই, এই ডাইগুলো আসলে এই ডাইগুলো সম্পর্কে ডিটেলসে দেখবা তোমরা ওয়েট প্রসেসে, এখানে জাস্ট নামগুলো জেনে রাখো, এগুলো কিভাবে কাজ করে সেগুলো তোমরা ওয়েট প্রসেসে শিখবা। আর এই ডাইগুলো আসলে তেমন কোনো মানে ডাইং করতে পারে না মূল কথা পলিস্টারকে, কারণ এগুলোর জন্য যে মিডিয়াম দরকার, মানে একটা লিকুইড মিডিয়াম দরকার, সেই লিকুইডটাই তো এর ভেতরে ঢুকতে পারে না। লিকুইডটা যখন ঢুকতে না পারে এই ডাইগুলো ঢুকতে পারবে না। তো তাহলে উপায় কি রং করার? রং করার উপায় হচ্ছে এই ডিসপার্স ডাই আর হচ্ছে পিগমেন্ট। এই দুইটাও তোমরা ডিটেইলসে দেখবা, এগুলো হচ্ছে স্পেশাল ডাই। ডিসপার্স ডাই হচ্ছে বাইরের থেকেই তোমার সারফেসে লেগে যেতে পারে, পিগমেন্টও সিমিলার, সো এদের ভেতরে ঢুকতে হয় না। সো দ্যাটস ওয়াই তোমার পলিস্টার ফাইবার যখন ডাই করা হয় তখন এই ডিসপার্স ডাই অথবা পিগমেন্টের মাধ্যমে ডাইং করা হয়। এবং এটা তোমাদের পরবর্তীতে যে ভাইবা হবে, ভাইবার জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে পলিস্টার ফাইবার কোন ধরনের ডাই দ্বারা ডাইং করা হয়, তখন আমাদের অ্যানসার হবে কি ডিসপার্স ডাই। ওকে, সো এটা একটু মাথায় রেখো সবাই। আর ইফেক্ট অফ সানলাইট, সানলাইটের এগেইনস্টেও গুড রেজিস্ট্যান্স সে দেখায়, খুব মানে সানলাইটও তাকে ডিগ্রেড করতে পারে না। তো এইগুলোই ছিল মোটামুটি কেমিক্যাল প্রপার্টি। এরপরের প্রপার্টি একটা আছে থার্মাল, আর হচ্ছে ইউজ গুলা আছে, আর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে কভার করবো ইনশাআল্লাহ। আজকে অলরেডি আজান দিয়ে দিছে।
ওকে স্যার। তো মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা এই পর্যন্ত, কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, ক্লিয়ার হয়েছে। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? জি স্যার, আজকে এ পর্যন্ত থাক স্যার। আচ্ছা, ওকে। আর তোমাদের এমনিতে কি অবস্থা এই বন্ধের মধ্যে? কেউ কোনো সফট স্কিল বা কোর্স টোর্স করছো নাকি বসেছিলা সারাদিন? হ্যালো, জি স্যার। আচ্ছা, মনে হয় কেউ কিছু করেনি। মানে আমি করোনা পিরিয়ডের কথা বলতেছি আর কি, অনেকদিন তো বাসায়, তাই না? জি স্যার। এর মধ্যে একটু তো স্যার, এর মধ্যে স্যার পড়ার মধ্যে তেমন কিছু আসলে পড়া হয়নি স্যার। স্পোকেনের উপরে স্যার একটু কাজ করছে স্যার, ইংলিশ হালকা পাতলা। আচ্ছা, এমনিতে তোমাদের পারলে যে প্রোগ্রামিংটা একটু শিখো। প্রোগ্রামিংটা অনেক দরকারি একটা জিনিস, যেহেতু এখন সবকিছু কম্পিউটার বেসড আর তোমরাও ইঞ্জিনিয়ার হবা। সো টেক্সটাইলের জগতে হইলেও প্রোগ্রামিংটা দরকার আসলে। অনেক প্রোগ্রাম ক্রিয়েট করা যায়। প্লাস হচ্ছে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই জিনিসগুলো একটু শেখার চেষ্টা করো। এগুলো ভবিষ্যতে কাজে লাগবে যখন চাকরি বাকরি করবো আর কি। আর ইংলিশ তো অবশ্যই নেসেসারি, ইংলিশ অবশ্যই দরকার। পারলে যদি কেউ হায়ার স্টাডিজে যেতে চাও তাহলে এখনই জিআরই বা আইএলটিএস এর প্রস্তুতি নিয়ে নিতে পারো, যাতে পরে আর টাইম নষ্ট না হয়, কোর্স শেষ হওয়ার সাথে সাথে চলে যেতে পারো এরকম। এগুলো করতে পারো। অথবা কেউ যদি বিসিএস দিতে চাও, বিসিএস এর প্রিপারেশনও নিয়ে রাখতে পারো। তো এগুলাই আর কি মোটামুটি করার। মানে সময়টা বসে না থেকে একটু কাজে লাগাইলে পরবর্তীতে তোমাদের টাইম করাটা সুবিধা হবে আর কি। যাই হোক, তো ঠিক আছে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আজকের মতো এখানেই থাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।